ফেব্রুয়ারির প্রথমার্ধ জাতীয় নির্বাচনের আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা। ঐকমত্য কমিশনের বৈঠকে স্বৈরাচারের ফেরা ঠেকাতে রাজনৈতিক দলগুলোকে ঐক্য গড়ারও আহ্বান জানান তিনি। তবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনো একমত নয় দলগুলো। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের মত নিতে বলছে বিএনপি, আর এনসিপি এবং জামায়াত চায় আইনি ভিত্তি। সেটা কিন্তু রায়। জুলাই সনদের লক্ষ্যে লাগাতার বৈঠক করছে ঐকমত্য কমিশন। রোববার যোগ দেন প্রধান উপদেষ্টাও। তিনি বলেন, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, এর আগে দরকার রাজনৈতিক ঐকমত্য। উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের, এইটি আর কিচ্ছু না। কিন্তু এদিনের বৈঠকেও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ভিন্ন মত দেয় রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে সনদ স্বাক্ষর করার জন্য প্রস্তুত তারা, তবে সাংবিধানিক কিছু বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে। আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। তো সেই জন্য আমরা বলেছি, মানে প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায়, অনুসরণ করা যায়, অথবা এর বাইরেও যদি কোনো আইনানুগ কোনো প্রক্রিয়া বের করা যায় তাতেও আমরা একমত হব। তবে সংবিধান আদেশ 2025 চায় জামায়াত, আর এনসিপি বলছে গণপরিষদের মাধ্যমে হতে পারে সমাধান। আমরা কি বারবার এরকম একটা ফেসিবাদের উত্থানের একটা পথ উন্মুক্ত রেখে আবার ফেসিবাদকে ফিরিয়ে আনার জন্য অবকাশ তৈরি করে রেখে যাওয়ার জন্য সংস্কার করছি? অবশ্যই নয়। সেই জন্য সংবিধান অর্ডার 2025 নামে যদি অর্ডারটা জারি হয়, এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই। সনদের 84টি পয়েন্টের মধ্যে 43টি বিষয়ই সংবিধানের সাথে সম্পর্কিত এবং এতে করে সংবিধানের মৌলিক পরিবর্তন সাধিত হবে। সংবিধানের নেচার, ক্যারেক্টার এবং প্রত্যেকটা জায়গাতেই যে বড় ধরনের পরিবর্তনগুলো সাধিত হবে, সেটাকে শুধুমাত্রই একটি গণপরিষদের মধ্য দিয়ে সেটাকে টেকসই করা সম্ভবপর। জুলাই সনদ নিয়ে বুধবার রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠক করবে ঐকমত্য কমিশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয়তাবাদী শক্তিকে ঘায়েল করতে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীল নকশায় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে কিনা, এমন প্রশ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। তিনি মনে করেন উগ্র ধর্মীয় রাজনীতি দেশের সর্বনাশ ডেকে আনবে। বুধবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এইসব কথা বলেন রুহুল কবির রিজভী। দেশে ইসলাম নাকি মওদুদিবাদ প্রতিষ্ঠা করবেন, জনগণের প্রতি সেই প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা। তার দাবি, সরকারের মধ্যে থাকা কিছু লোক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের যোগ সাজশে একটি পক্ষকে একচেটিয়া জিতিয়ে দিতে ডাকসু নির্বাচন হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকদের জামায়াতের সদস্য করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। ষড়যন্ত্র মোকাবিলায় দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী ঐক্যকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তখন কিন্তু জামাত ইসলাম পাকিস্তান টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এখন এদেরকে ঘায়েল করতে হবে, এই একটা কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। তবে আমি এইটুকু বলতে চাই, যে শক্তিগুলোর উত্থান আমরা দেখছি সেটা দেশের গণতন্ত্রের জন্যও বিপজ্জনক, গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনে কেন্দ্রীয় সংসদের 26টি এবং হল সংসদের 2টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এর মধ্যে ভিপি পদে 7 এবং জিএস ও এজিএস পদে 2 জন মনোনয়ন সংগ্রহ করেছেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার আহ্বান প্রার্থীদের। মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের কার্যক্রম। রোববার সকাল 9:30 থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ। শুরুতে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে মনোনয়নপত্র সংগ্রহের ভিড় বাড়ে। উৎসবমুখর পরিবেশে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের মনোনয়ন নিতে ভিড় জমান প্রার্থীরা। প্রথম দিনে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমর্থিত প্যানেল
দোহ-প্রস্যদের প্রার্থীরা কেন্দ্রীয় সংসদে পূর্ণ প্যানেলে মনোনয়নপত্র নেন। নির্বাচনে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন তারা। দীর্ঘদিনের যে মৌলিক চাহিদা পোষণের কাছে তাদের দীর্ঘদিনের যে দাবি এবং পোষণের দীর্ঘদিনের যে ব্যর্থতা, তার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের একটা অংশ হিসেবে আমরা এই চাকসুতে একটা অংশগ্রহণের একটা ক্ষেত্র মনে করছি। তবে প্রশাসনের প্রস্তুতির ঘাটতির অভিযোগ করে অসন্তোষ জানান অনেক প্রার্থী। প্রশাসনিক রদবদলের দাবি তাদের। সুষ্ঠু একটা চাকসু নির্বাচন হোক, এখানে যেন কোনো দলীয় ক্ষমতার কেউ হস্তক্ষেপ না করুক। গঠনতন্ত্রে হচ্ছে একচ্ছত্র অধিকার দেওয়া হয়েছে, যিনি সভাপতি হিসেবে থাকবেন বিসিকে। তা আমরা চাচ্ছি এই নিয়মগুলো বাতিল করে যাতে শিক্ষার্থীদের হচ্ছে তাদের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশন বলছে 2 দিনের মধ্যে মনোনয়নপত্র কার্যক্রম জমে উঠবে। টোটাল 3 দিন মনোনয়নপত্র নেওয়ার সুযোগ আছে। তো ইনশাল্লাহ আমরা মনে করি যে ছাত্ররা উৎসাহ উদ্দীপনা সহকারে মনোনয়নপত্র সংগ্রহ করবে এবং চাকসু ইলেকশনে অংশগ্রহণ করবে। টেস্ট করার পরে আমরা রিপোর্ট যেটা পাবো এটা গোপন থাকবে। আমরা সাথে প্রার্থীর সাথে ডিসকাস করব। রিপোর্ট পজিটিভ হলে প্রার্থীর সাথে কথা বলে আমরা রিভিউ কমিটি আছে, পুনঃ টেস্ট করে রিভিউ কমিটির মাধ্যমে সিদ্ধান্ত যদি হয় বাতিল করার, আমরা বাতিল করব। 16 সেপ্টেম্বর বিকেল 3:30 পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেয়া যাবে বুধবার পর্যন্ত। 21 সেপ্টেম্বর প্রাথমিক ও 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে 1159 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে 13টি ওভারসিজ কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব কোম্পানির প্রধান সহ 31 জনের বিরুদ্ধেও 13টি মামলা হয়েছে। এদিকে আইসিটি মন্ত্রণালয়ের 513 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান করছে সংস্থাটি। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি চুক্তি অনুযায়ী শ্রমিক প্রতি সর্বোচ্চ খরচ ৭৮,৯৯০ টাকা। বাস্তবে অভিবাসন ইচ্ছুক শ্রমিকদের গুনতে হতো নির্ধারিত খরচের 5 গুণ পর্যন্ত বেশি। এমন দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শেষে 23টি জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিক্রুটেড শ্রমিকদেরকে ক্ষতি সাধন করে চুক্তির বাইরে বিভিন্ন ধাপে বাড়তি অর্থ হাতিয়ে নেয়ার অপরাধ সংগঠন করেছেন। 13টি ওভারসিজ কোম্পানি অবৈধভাবে গৃহীত অর্থ অবৈধ পন্থায় ছদ্মাবৃত করে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে আইসিটি মন্ত্রণালয়ের কাজ না করেই প্রকল্পের 513 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। তার সহযোগী হিসেবে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মন্ত্রণালয়ের আরও 16 জন কর্মকর্তার নামও এসেছে। এই অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান প্রতিবেদন এখনো দাখিল হয়নি। অনুসন্ধানের যতদূর আমি জানি। দুদক জানায় আইসিটি মন্ত্রণালয়ের প্রকল্পে দুর্নীতির বিষয়ে এরই মধ্যে নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেবার নামে করদাতাদের হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের নানা সংস্কার পরবর্তী সরকারের জন্য সহায়ক হবে বলেও জানান তিনি। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী অর্থ বছরেই কর্পোরেট ট্যাক্স অনলাইনে করা হবে, এতে দুর্নীতিও কমবে। দেশে 1 কোটির বেশি টিআইএনধারী থাকলেও তার অর্ধেকের বেশি রিটার্ন জমা দেয় না। নানা রকম হয়রানি ও এনবিআরের মাঠ পর্যায়ে নজরদারির অভাবে কমছে কর জিডিপি অনুপাত। এতে বাজেট বাস্তবায়নে বাড়ছে দেশি বিদেশি ঋণের চাপ। এমন অবস্থায় অনলাইনে কর আদায় সহজ করতে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার চালু করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে সহজে অনলাইনে আয়কর দেওয়া যাবে। এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, আগামীর সরকারকে আশার আলো দেখাবে কর সংগ্রহের আধুনিক পদ্ধতি। আপনারা যদি ক্লায়েন্টরে বলে বেটা আজকে আসো, কালকে আসো, পরশু আসো, এটা তো তারা একটু হয়রানি হবে, তাই না? হ্যাঁ, যথাসম্ভব তখন আসতে করবে, এই জিনিসটা আপনাদের অনুরোধ রইল। কারণ অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, এবছরই তৈরি করা হবে কর অ্যাপস। তার মতে কর আদায়ের প্রক্রিয়া ডিজিটালাইজেশন করা গেলে অডিট সিলেকশন ও অডিট প্রক্রিয়া অটোমেটেড করা সম্ভব হবে। এখন আমরা যেটা দেখি, অনেক ট্যাক্স পেয়ারের প্রতি বছরে অডিট পড়ে, অনেক ট্যাক্স পেয়ার আছে তার গোটা জীবনে কোনোদিন অডিট পড়েনি। তো এই জিনিসগুলো তো একটা বৈষম্য, এবং আমরা রিস্ক বেসড অডিট সিলেকশন করতে পারি না। এই জায়গাটাতে একটা বড় যুগান্তকারী পরিবর্তন হবে।
আগামী বছর থেকে আমরা কর্পোরেট ট্যাক্সকেও ইনশাআল্লাহ অনলাইন সাবমিশনে নিয়ে আসবো। নতুন এ সফটওয়্যার ব্যবহারে দুর্নীতি কমবে বলেও মনে করে জাতীয় রাজস্ব বোর্ড। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নীতিমালা সংক্রান্ত দাবি মেনে না নিলে দেশীয় টেলিকম কোম্পানিগুলো আইনের আশ্রয় নিতে বাধ্য থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইএসপিএব-এর সভাপতি আমিনুল হাকিম। দেশের টেলিকম খাত বিদেশিদের হাতে তুলে দিয়ে ডিজিটাল সার্বভৌমত্ব বিপন্ন করতেই তাড়াহুড়ো করে নতুন নীতিমালা প্রণয়নের অভিযোগ আইওএফ-এর চিফ অপারেটিং অফিসার মুশফিক মঞ্জুরের। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এইসব কথা বলেন তারা। রোববার রাজধানীর রাওয়া কমপ্লেক্সে নতুন টেলিকম পলিসি দেশীয় উদ্যোক্তাদের অস্তিত্বের প্রশ্ন শীর্ষক মতবিনিময় সভা করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ। এতে দেশের টেলিকম খাতে সেবা দিয়ে আসা কোম্পানিগুলোর চার্টি অ্যাসোসিয়েশনের নেতারা নতুন টেলিকম নীতিমালা নিয়ে তাদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। বলেন, নীতিমালা প্রণয়নে দেশীয় কোম্পানিগুলোর কোনো মতামতই আমলে নেয়নি সরকার। বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় হুড়োহুড়ি করে নতুন এই পলিসি চূড়ান্ত করেছে বলে অভিযোগ আইওএফ-এর শীর্ষ কর্মকর্তাদের। জাতীয় স্বার্থ বিরোধী পলিসি, এটা বাস্তবায়িত হলে বাংলাদেশের টেলিকম খাতের একচ্ছত্র আধিপত্য নিয়ে নিবে এই মোবাইল অপারেটররা, তাদের আধিপত্য কায়েম হবে এই দেশে। ন্যূনতম শেয়ারের বদৌলতে বা রেভিনিউ শেয়ারের বদৌলতে এই বিদেশি মোবাইল অপারেটরগুলা বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা মুনাফার মাধ্যমে দেশের বাইরে নিয়ে যাবে। সো এক কথা, এটি জাতীয় স্বার্থ, ডিজিটাল সার্বভৌমত্ব এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পরিপন্থী। নীতিমালা প্রণয়নে খাত সংশ্লিষ্ট নয় এমন একাধিক মন্ত্রণালয়ের সঙ্গে অপ্রাসঙ্গিকভাবে বৈঠক করেছে বলে অভিযোগ করেন আলোচকরা। দেশীয় উদ্যোক্তাদের মধ্যস্বত্বভোগী বলারও কঠোর সমালোচনা করেন তারা। উনি ওনার বক্তব্য বলেই গেছেন, আমাদের কথাটা আমাকে শুনেন নাই। সরকার দাবি না মানলে পরবর্তী করণীয় কি হবে তার আভাসও দেয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। আমরা যেটা ন্যায্য দাবি করছি সেটা যদি বাস্তবায়ন না হয়, ডেফিনেটলি আমাদের যে ল ফার্ম আছে কিংবা আমাদের যে আইনগত দিকগুলি দেখেন ওনাদের সাথে বসবো। যদি দেখা যায় যে আমাদের দাবি দেওয়াগুলি ওনারা মেনে নিচ্ছেন না, আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকব। এক প্রশ্নের জবাবে বলা হয়, আইজিডব্লিউর ফরেন রেমিটেন্স বাইরে রাখার কোনো সুযোগ নেই, বরং বিদেশি কোম্পানিগুলোর সে সুযোগ আছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে রাজধানী সহ সারা দেশে। আগামী কয়েকদিন হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আবহাওয়া অফিস বলছে ঢাকায় বৃষ্টি থাকতে পারে আরও 5 দিন। এদিকে উজানে ভারী বৃষ্টির কারণে বিপদসীমা অতিক্রম করবে রংপুর, সিলেট এবং চট্টগ্রামের বেশ কয়েকটি নদ নদীর পানি। এতে ওইসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। রোববার সকাল থেকে রাজধানী ও আশপাশে কখনো গুমোট, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কোথাও থেমে থেমে ভারী বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, যার প্রভাবে ঢাকা সহ 6টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে বাংলাদেশের যে পাহাড়ি এলাকা রয়েছে সে পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা বলা হয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা সৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমরা যে 3 দিনের জন্য যে ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছি, সেই বৃষ্টিটা দেশের উত্তরাঞ্চলে আরও বেশি দিন অব্যাহত থাকতে পারে, অর্থাৎ আগামী 19 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে, বিশেষ করে রংপুর বিভাগে। অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। শঙ্কা রয়েছে ভূমিধসের। 3 দিন এই যে দেশের 6টি বিভাগে এটা অব্যাহত থাকতে পারে, তবে এরপরও দেশের উত্তর অংশে অর্থাৎ রংপুর বিভাগে এটা আরও 19 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে, কিন্তু বৃষ্টিপাত একেবারে থেমে যাবে না। নভেম্বরের পরে হয়তো এটা তাপমাত্রা আমাদের যে এখন যেরকম তাপমাত্রা সেটা কমে গিয়ে যে শীতের আমেজ সেটা নভেম্বরের পরে পেতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ সহ উজানে ভারী বৃষ্টির কারণে রংপুরের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে, যা অতিক্রম করতে পারে বিপদসীমা। ফলে প্লাবিত হতে পারে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল। বৃষ্টির কারণে পানি বাড়বে সিলেটের সুরমা, কুশিয়ারা, চট্টগ্রামের হালদা, সাঙ্গু ও বাতাবহরী নদীর। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়ছে। গত 24 ঘন্টায় তিস্তায় পানি বেড়েছে 30 সেন্টিমিটার। এতে করে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে দেখা দিয়েছে আতঙ্ক।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে। রবিবার সন্ধ্যা 6টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার 0.6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি। এর আগে গত শনিবার থেকে তিস্তায় পানির প্রবাহ ছিল 51.79 সেন্টিমিটার, যা গত 24 ঘন্টায় বেড়ে 52.09 সেন্টিমিটার রেকর্ড করা হয়। পাউবো সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এদিকে তিস্তায় এমন পানি বাড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এর মধ্যে নদীর পাশের গ্রামগুলোতে পানি ঢুকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। অনেক এলাকায় ফসলি জমিতে ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে। আর এই ছিল এখনকার সংবাদ। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।